মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। তারেক রহমানকে ধীরে ধীরে লাইনে আনছে জামাত এজন্য সব বন্দোবস্ত করছে। এদিকে আজকে সংসদের রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। এই নিয়ে সংসদে উত্তাল পরিস্থিতি হয়। জামাত বিএনপির এমপিদের মধ্যে কথার লড়াই, সারা দেশে এই উত্তেজনা বিরাজ করছে। পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে একটি সরকার কিভাবে কাজ করবে? আমি আশা করি সমালোচনা আমরা করব, আমরাও করব শালীনতা রেখে। যারা বিরোধী দলে আছি আমরা সবাই শালীনতা রক্ষা করি, যেন আমরা সমালোচনা করি। সমালোচনা ছাড়া কেউ কোনোদিন আমরা সংশোধন হবে না। ভুল ধরিয়ে দিবেন, ভুল সংশোধন করব। যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আসন থেকে নামলো, তখন অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? এখানে শেষ মানেই আর একটা শুরুর ভূমিকা মাত্র। কার্যক্রমে নিষেধাজ্ঞা এই শব্দটা শুনতে যতটা কঠোর, বাস্তবে ততটাই চটকদার। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিশিয়ায় পেয়েছি জয়। ক্ষমতায় থেকে টেনে ফেলার রাজনীতি বাদ দিতে হবে, সমৃদ্ধ বাংলাদেশের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য হচ্ছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আজকে সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কঠিন একটি সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্তটি নেওয়ার পর সংসদের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি বিরাজ করে। অসংখ্য এমপির খারাপ অবস্থা হয়। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতিও কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। রাষ্ট্রপতিকে নিয়ে অনেকে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং সংসদের মধ্যে অসংখ্য ঘটনা যে ঘটে সবকিছুই আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখানোর চেষ্টা করব। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়? কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়? কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71, 90 এবং 24-এর রক্তাক্ত জুলাই বিপ্লব, বর্ষা বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে, আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে মহান সংসদে আমরা যারা সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আমাদের পরবর্তী 100 বছরের প্রজন্ম জানবে যে আমার পিতা, আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা 2014 সালের 5ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে, যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে, কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জমাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ মজহারুল ইসলাম, মোহাম্মদ ফেরদাউস শহীদ যুবদল নেতা, আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন নামগুলি কোত্থেকে আসলো? অজপাড় গাঁয়ের, মেঘনাপাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি।
ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9th পার্লামেন্টে। তার পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 111-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন, ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন, আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন, আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ওত অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায়, বিশ্বাস করেন, আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা, উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। তারপরে সেই সংসদে আমরা ছিলাম। আজকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি, উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে। তারেক রহমানকে ধীরে ধীরে লাইনে আনছে জামাত। জামাত যেভাবে বলছে আগামী বাংলাদেশ সেভাবেই হবে, আমরা বিশ্বাস করতে চাই। এবং জামাত এজন্যে সব বন্দোবস্ত করছে, আন্দোলনের বিরাট প্রস্তুতি নিয়েছে, এবং সেই আন্দোলন দেখে বিএনপি সরকার অলরেডি ভয় পেয়েছে, এবং এনসিপিকে মহাশক্তিশালী করছে জামাত। শিবিরের সাবেক লোকজন যারা আছে, যারা জামাত করতে পারবে না বা করবে না, জামাতের রোকন হিসেবে আনুগত্য করতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বৃন্দ ও একটা বিরাট অংশ, তাদেরকে জামাত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা এনসিপিতে যাও, এনসিপিকে শক্তিশালী করো। বিএনপি পরিবারের মধ্যে যারা একটু ইসলামের প্রতি একটু আকর্ষণ রাখে, তারাও এখন এনসিপিতে আসবে। মঞ্জুরুল আলম বিএনপির সাবেক মেয়র অনেকে এনসিপিতে আসবে। অনেক খেলায় আপনারা দেখবেন। তো এনসিপি শক্তিশালী হলো, তাহলে জুলাই সনদ নিয়ে তাল বাহানা বিএনপি করতে পারবে না। তার এনসিপি শক্তিশালী হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন জামাত। হ্যাঁ, জামাত শক্তিশালী করবে। এনসিপি যদি জামাতের চাইতে শক্তিশালী হয়ে যায় এক পর্যায়ে, তারপরেও জামাত এনসিপিকে শক্তিশালী করবে। কারণ জামাত এনসিপির বাঁচার রাস্তা একটাই, জুলাই আছে, জামাত এনসিপি আছে, জুলাই নাই, জামাত এনসিপি নাই। তো দর্শক, যখন জামাত এনসিপির মধ্যে মারাত্মক শত্রুতা, তখন কিন্তু আমি বারবার বলতাম, আমার কিছু আমার ভাইরা যারা আমার এই ভিডিওর কাজে হেল্প করেন, তারা মাঝে মাঝে কিছু শিরোনাম দেন, এবং এটা আমিই দিতে বলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেই লিখে দিই যে সুখবর। অনেকে এটাকে একটু নর্মাল থার্ড ক্লাস এভাবে মনে করেন, একটু বেশি এলিট ভাবেন নিজেদের, এই যে অমুক সুখবর, এবং অনেকটা মাঝখানে অবিশ্বাস্য টাইপের। যেমন জামাতের সেই চরম দুঃসময় আমি বারবার বলতাম, জামাতের সুদিন আসছে, জামাতের জন্য সুখবর। এই যে জামাতের অফিস খুলবে, জামাতের এই মগবাজার অফিস সরগরম হবে, এই অফিস নতুন ভাবে কিভাবে আরো বড় বানাবেন, সাজাবেন, সেই প্ল্যান করেন। 2022-21 সাল থেকে আমি এটা বলে আসি। একটা পর্যায়ে তো হয়েছে, অনেকেই সেই হারিয়ে ফেলেছেন যে না, জামাত এটা হবে না 48 সাল, এবং অন্য নামটাম করে তারপরে করতে হবে। এই মগবাজার অফিস এটা জীবনে আর খুলবে না, কিন্তু সবকিছু হয়েছে। এবং জামাত তো প্রায় ক্ষমতায় গিয়েছিল, প্রায় আমরা ক্ষমতায় নিয়ে গেছিলাম, একদম কাছে, শেষের দিকে এসে মার্কিন ডিপ স্টেটের কাছে জামাত হেরে গিয়েছে। তো দর্শক, এছাড়া আরো অনেক সুখবর আমি যে কথাটা বারবার বলতাম, যেমন এনসিপি জামাত একসময় মারাত্মক ফাটাফাটি ছিল বাংলাদেশে। জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপিকে ধমক দিয়েছেন যে বাপের চাইতে বেশি বুঝবে না। এতে এনসিপির ছেলেরা খুব ক্ষুব্ধ হয়েছে, এবং সেই এখন না এই মাহফুজ কিংবা আব্দুল কাদের গং ওরা এনসিপিতে নাই, আসবে, ওরাও সামনে আসবে, কিন্তু একটা সময় তো এনসিপি ওরাই চালাতো, মাহফুজে চালাতো। তখন জামাতের বিরুদ্ধে কি নোংরা কথা বলতো, কি ভয়াবহ কথা বলতো, মনে আছে? যে জামাতের পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করানোর কথা বলতো মাহফুজ যা সান্ডা মাহফুজ বোতল। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাই গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামাত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন।
আজকের বাংলাদেশের সংসদের এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের সঙ্গে বিগত 12টি জাতীয় সংসদের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। 12টি জাতীয় সংসদের নির্বাচনের আগে এবং পরে সংসদের ভিতর এবং বাইরে সবসময় রাজনীতিটা ছিল কিন্তু একটা দ্বিদলীয় কাঠামোর মধ্যে। কিন্তু এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে ভোটের পরিসংখ্যান থেকে শুরু করে আমরা যদি এই সংসদের চিত্র দেখি এবং পালিয়ে থাকা ফেসিবাদের সমর্থক ভোটারদের মধ্যে যারা বিরাজ করেন তারা এবার কোথায় ভোট দিয়েছেন আমরা জানি না। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ তার 11 দলীয় জোটের এবারের নির্বাচনের যে জাদুকরী সংখ্যা তা দেখে এটা একটা গবেষণার দাবি রাখে। কেননা জামায়াতে ইসলামী বাংলাদেশ স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছেন ততবারই 5% মধ্যেই কিন্তু তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনেই তার ভোটের পরিসংখ্যানটা পরিবর্তন হয়েছে, যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোটাররা বাংলাদেশে নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে আসে নাই। আমরা আজকে এই সংসদে যখন প্রবেশ করেছি তখন এমন একটা বাংলাদেশকে নিয়ে প্রবেশ করেছি যেখানে প্রায় 30 লক্ষ কোটি টাকার ঋণ এই দেশের ঘাড়ে চেপে আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট মোকাবেলা করছেন এবং হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জ্বালানি রপ্তানি করে বা আমদানি করে সেই সমস্ত দেশ সকলেই এই সংকটের মধ্যে পড়েছে এবং সবাই হাবুডুবু খাচ্ছে এই সংকট সমাধান করার জন্য। ইতিমধ্যেই বিরোধী দলের সমর্থন সহ আমরা এই বিষয়ে সংসদে একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পেরেছি এই সংকট কিভাবে মোকাবেলা করা যায়। আমি আমার বক্তব্যের এই প্রসঙ্গে বিরোধী দলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেয়ার বাজারের দিকে যদি তাকাই দেখব আমরা যেদিন ক্ষমতা নিয়েছি সেদিনও পর্যন্ত দৈনিক টার্নওভার ছিল 500 কোটি টাকার মতো। গতকালকে আমি খবর নিলাম এটা এখন 1000 কোটি টাকায় উন্নীত হয়েছে। রেমিটেন্সের খবর নিতে গিয়ে দেখলাম সেখানেও উন্নতির একটা ছোঁয়া লেগেছে। কিন্তু 30 লক্ষ কোটি টাকার বাজেটের ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়তো আগামী 1 মাস পরে পেশ করতে যাবেন। আইন শৃঙ্খলা সম্পর্কে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে একটা চিত্র দিয়েছেন, সেই চিত্রে দেখা যাচ্ছে যে খুব শ্রথ গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি ঘটতে যাচ্ছে। সামগ্রিকভাবে এই জাতীয় সংসদ এবং এই সরকার এমন একটা উত্তরাধিকার সূত্রে আমরা সংকটকে পেয়েছি যে সে কারণে আমাদের সকলেরই কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিটা বারবার স্মরণ করা উচিত এবং বিশেষ করে 11 দলীয় জোটকে আমি এ বিষয়ে বিনীতভাবে অনুরোধ করব। মানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে শ্রদ্ধার যে জায়গাটা ছিল যখন তিনি সরকার থেকে সরে গেলেন, ওনার একের পর এক কর্মকাণ্ড যখন সামনে আসলো, বিশেষ করে ভাই তিনি তো এমনি সম্মানিত একজন ব্যক্তিত্ব, যত নোবেল লরিয়েট সারা পৃথিবীর কাছে সম্মানিত বা ভিভিআইপি একটা ক্যারেক্টার, কিন্তু সরকার পরিবর্তনের ঠিক মানে 2 মাস না 2 দিন আগে খুব তড়িঘড়ি কইরা নিজের জন্য একটা নিরাপত্তা তিনি তৈরি করে গেছিলেন এবং কি তিনি নিজেকে বাংলাদেশের সংবিধান বা আইন পরিবর্তন করে একটা গ্যাজেট প্রকাশ করছিলেন কি যে তিনি হচ্ছেন রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন এবং সেই হিসাবে এসএসএফ এর যে নিরাপত্তা, এই নিরাপত্তা কে পায়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা লাইক দ্যাট ওয়ে বা লাইক দ্যাট ক্যারেক্টার। তো যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি নিরাপত্তা পাইছেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরে আইন পরিবর্তন করে 3 মাস না 6 মাসের যে সুযোগ ছিল এটাকে নিজের জন্য তিনি 1 বছর বানাই ফেলছিলেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন না। ক্ষমতা থেকে সরার পর রাষ্ট্র তার সঠিক নিয়মেই চলবে, আর যখন সঠিক নিয়মে চলছে তখন যেহেতু সরকারি বিএনপি তারা লিগেল আইনটাকেই অ্যাপ্লাইড করছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূস একটা লম্বা চূড়া বাস খাইছেন। এমনকি আমার কাছে মনে হয় এটাতে তার সম্মানের জায়গাটা কমে গেছে, কারণ কি নিজের জন্য নিজে আইন বানাইয়া সেইটার যখন সুবিধা নিবে তাহলে তো প্রত্যেকটা সরকার, মন্ত্রী, এমপি তারা তো ভাই যা করছে খারাপ না, ইউনূসের তার টাকার অভাব ছিল না, তাহলে কেন নিরাপত্তার দরকার হলো? সম্ভবত তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এমন এমন কর্মকাণ্ড করছেন যে ভবিষ্যতে এগুলোর জন্য তাকে মানে মূল্য চুকাতে হবে, তিনি ভয় পাচ্ছিলেন। আচ্ছা দেখুন ঘটনা কি, বিএনপি কি করলো? সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপির মর্যাদা, এইটার মেয়াদ 6 মাস কমাই দিয়েছে। সেই হিসেবে আগামী 10ই অক্টোবর তার আর এই 10 অক্টোবরের পর থেকে তার এই মর্যাদার থাকবে না। এরপর থেকে সাধারণ আমি আপনি আমজনতা হিসেবে তাকে চলতে হবে। আর সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কালের কণ্ঠের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন যে তার এই ভিভিআইপি যেটা নিজে অতিরিক্ত আইন সংশোধন করে নিয়ে আনিছিলেন সেটাকে 1 বছরের জায়গায় 6 মাস করে দেওয়া হয়েছে। সো 10ই অক্টোবর না 10ই আগস্টের পর তার ভিভিআইপি প্রটোকল থাকছে না। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনূস। নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল। আমরা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত, জাতি ইউনূসের এই খেলাটা তখন বোঝা নাই। কিন্তু
এখন যখন আমরা বুঝতে পারলাম, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, এবং আজকে সংসদ অধিবেশনে যে অসংখ্য এমপিরা অনেক কথা বলে বা বক্তব্য দেয়, এইগুলো নিয়ে কথা গাছ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।